পরীক্ষা দিয়ে ফিরছিল ছেলেটা। হাওড়ায় ট্রেনে উঠেই দেখে কামরার লোক সংখ্যা অনেকটাই কম। তাই অল্প সময়ের মধ্যেই সে নিজের পছন্দ মতন জানলার ধারে একটা বসার জায়গা খুঁজে নেয়। একটু চুপ করে বসে হেডফোন কানে লাগিয়ে নিজের ফোনে সে খুঁজতে লাগলো কোনো একটি পছন্দের গান। অবশেষে সেই গানটি পাওয়ার আনন্দে তার বিষণ্ণ মুখেও এক ঝিলিক হাসি দেখা যায়। গানটি চালিয়ে সে শুনতে লাগলো। চাকরির পরীক্ষা দিতে এসেছিল সে কলকাতায়। এখন সে বাড়ি ফিরছে। এবারে হয়তো তার চাকরিটা হয়েও যাবে। আসলে এই চাকরিটা তার জীবনে খুবই দরকারের। আস্তে আস্তে তার বন্ধ চোখ তাকে ঘুমের জগতে নিয়ে আসে। একটা হালকা ঝাঁকুনিতে ঘুম ভাঙে ছেলেটার। চোখ মেলে সে দেখে ট্রেনটা তখন সবে বর্ধমানে। এক টানা ঘন্টা দুয়েক ঘুমের পর শরীরটা কেমন যেন ঝিমানো ঝিমানো। চোখ ভালো করে মেলতেই দেখল কামরায় এক মধ্যবয়স্ক ভদ্রলোক উঠে তার পাশে এসে বসল। পরনে ভদ্রলোকের সাদা পাঞ্জাবি আর পায়জামা। ভদ্রলোকটি চেয়ে দেখে পরনে নীল জামা এবং কালো প্যান্ট পরা একটি ছেলে তার পাশে বসে আছে। ছেলেটার মুখটা একদম শুকনো, যে কেউ দেখলেই বলবে সে তৃষ্ণার্ত। হঠাৎই কি একটা মনে করে তাকে জিজ্ঞাসা করে ফেলে, জল খাবে একটু? এই বলে ভদ্রলোক জলের বোতলটা এগিয়ে দেয় তার দিকে। ছেলেটা হঠাৎই সামনে জল দেখতে পেয়ে বলে, ধন্যবাদ আপনাকে কাকু, আসলে অনেকক্ষণ ধরেই তেষ্টা পাচ্ছিল। যা গরম পড়েছে, তেষ্টা পাওয়াটাই তো স্বাভাবিক। এক নিমেষে খেয়ে ফেলে জলটা, বোতলটা আবার ফিরিয়ে দেয়। লোকটা একটু হাসে এবং ভাবে এই ছেলেটা আজকালকার বাকি ছেলেদের থেকে অনেক আলাদা। জীবন সংগ্রামের লড়াইয়ে হয়তো তার মতন এই ছেলেটাও জিতে যাবে। হঠাৎ ছেলেটার ফোন বেজে ওঠে। বয়স্ক লোকটা দেখতে পায় সেই ফোনে আসা নামটা রিতম। ফোন রিসিভ করে সে কিছুক্ষণ কথা বলেই কথা শেষ করে। ছেলেটা সামনের দিকে এগিয়ে যায়। অনেকক্ষণ পর ফিরে আসে। ছেলেটার মুখে স্পষ্ট জলের দাগ। পকেট থেকে রুমালটা বের করে মুখটাকে মোছে এবং আবার সেই পুরনো জায়গায় গিয়ে সে বসে। এখন আমরা কোথায়? এই তো সবে বোলপুর পেরোলাম। আচ্ছা, তুমি কি রামপুরহাট যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি কি করে জানলেন? মানে আসলে ওই তোমার ফোনে কথাগুলো শুনছিলাম কিছুটা আর কি। কিছু মনে করো না। হেডফোন কানে লাগিয়ে গান শুনতে যাবে, হঠাৎই সেই সময় তার ফোন আসে। বয়স্ক ভদ্রলোক কিছুক্ষণ পর লক্ষ্য করে পাশে বসা ছেলেটা হাসছে। সত্যি হাসলে ছেলেটাকে একটু অন্যরকম লাগে। ছেলেটা অনেকক্ষণ কথা বলার পর ফোনটা রাখে। বন্ধু? বন্ধু কিনা সেটা জানি না, তবে বিপদের সময় পাশে থাকে। আচ্ছা আচ্ছা। দুজনের মধ্যে এক নিমেষেই অনেকগুলো কথা সৃষ্টি হয়। ধীরে ধীরে ট্রেনটি তারাপীঠ এসে পৌঁছয়। ভদ্রলোক বলে, আরে তোমার বাড়ি চলে এলো তো? না না, আসলে আমার বাড়ির ঠিকানা রামপুরহাট নয়। রামপুরহাট আমার বন্ধুর বাড়ি, তার বাড়িতে আমি দেখা করতে যাচ্ছি। তাহলে তোমার বাড়ি? পাকুড়। কোথায় বললে? পাকুড়? পাকুড়ে তোমার বাড়ি? আচ্ছা, তুমি ওই পাকুড়ের শক্তি ব্যানার্জিকে চেনো? ডাক্তার চেনো? আমার ছোটবেলাকার বন্ধু, আমরা একসাথে কত সময় কাটিয়েছি।
চেনো তাকে তুমি? এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আসলে ইনি আমার বাবা। থমকে যায় ভদ্রলোকটি। তার গলা দিয়ে কোনো কথা বেরোয় না। তার বন্ধুর ছেলে এত বড় হয়ে গেছে। ট্রেনটা তখন সবে রামপুরহাট ঢুকেছে। আচ্ছা, আসছি কাকু। এই বলে ট্রেন থেকে নেমে যায় ছেলেটি। হুট করেই তার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিন না দেখেই ফোনটা রিসিভ করে ফেলে। তখনই ওপার থেকে কেউ যেন বলে ওঠে, কই গো, কত দূর এলে? আচ্ছা, ছেলেকে কি স্টেশনে পাঠাবো? চোখের জল মুছে বিদায় জানাবার জন্য হাত নাড়তে গিয়ে এসে দেখে ছেলেটি নেমে গেছে। মনে মনে বলে, ভালো থেকো, আবার দেখা হবে। বাড়ি ফেরার পর সোফায় আস্তে করে বসে পড়ে ভদ্রলোকটি। আজ থেকে 20 বছর আগের ঘটনা হঠাৎ করে তার মনে পড়ে গেল। শক্তি ও রঞ্জন, এই দুজনেই বাল্যবন্ধু। ছোট থেকে একসাথে বেড়ে ওঠা তাদের। স্কুল কলেজ হাজার ঝগড়া তাদের বন্ধুত্বকে ছেদ করতে পারেনি। 29 এপ্রিল, এই দিনটির কথা মনে পড়লে এখনো গায়ে কাটা দেয় রঞ্জনবাবুর। রঞ্জন অতিরিক্ত মদ্যপান করে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে একজন কম বয়সী তরুণীকে। রঞ্জনের পিতা পুলিশের বড় অফিসার হওয়ার কারণে এই দুর্ঘটনায় বেকসুর খালাস পেয়ে যায় সে। কিন্তু শক্তি, সে মামলার দায়ে জেল খাটে বেশ কয়েক বছর। অবশেষে তাদের বন্ধুত্বের ইতি ঘটে। কিন্তু নিয়তি কি কখনো ছেড়ে কথা বলে? না, বলে না। তাই তো আজ তার 14 বছরের ছেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাক চাপা পড়ে মারা যায়। ভাবতে ভাবতে কখন যে রঞ্জনবাবুর চোখ ভিজে আসে তিনি বুঝতে পারেন না। আবার কল্পনা ছেড়ে বাস্তবে ফেরেন তিনি। স্বপ্না জিজ্ঞাসা করে, তা কি বললো তোমার বন্ধুর ছেলে? জানো তো, পথের আলাপগুলো না পথেই পড়ে থাকে বেশিরভাগ সময়। অতীতের খারাপ দাগগুলো উঠে যায় সাফল্যের আলোয়। চিন্তা করো না, আমি ভুলে যাব তাকে। আর সেও হয়তো অনেক আগেই আমাকে ভুলে গেছে। শুনছিলেন আজকের বিশেষ নিবেদন অনির্বাণের লেখা হঠাৎ দেখা। আজ গল্প পাঠে ছিল সৌভিক, অর্পিতা, সৌরভ এবং আমি প্রতিভা। পোস্টার ডিজাইন, ধ্বনি পরিকল্পনা এবং গল্পের সমগ্র পরিচালনায় ভাস্কর। আমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আরও নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ভয়েজ টু টেলস ইউটিউব চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।